বিপ্লবের উত্তাপ নিয়মান করে দিয়েছিল আমার ছাত্র যৌবন। জুতাজোড়া শেষ পর্যন্ত সঙ্গ দিতে পারেনি, এত দীর্ঘ পদচারণা ছিল আমার। প্রতি দুকদম সামনে ঘনীভূত মেঘ সাদৃশ প্রেয়সীর ঘাড়ের মতো তীব্র গন্ধ মাখা টিয়ার শেল দিয়ে আমাকে স্বাগত জানানো হয়েছিল প্রতিটি অগ্রযাত্রায়। অধিকার আদায়ের আন্দোলন থেকে মহাবিপ্লবে রূপ নেয়া জুলাই বিপ্লবের অন্যতম অগ্নিতৃপ্ত দুর্গ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মগ, ব্রিটিশ, পাক হানাদারদের বিরুদ্ধে সর্বদা দ্রোহের শামশির উঁচিয়ে রাখা বীর চট্টলা স্বৈরাচারের বিরুদ্ধে আবারও তার স্বমহিমায় আবির্ভূত হয়েছিল। মুক্তিকামী ছাত্র জনতা আর দায়নিষ্ঠ শিক্ষকরা কাঁধে কাঁধ মিলে সীসাঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়েছিল জালিমের জানাজায়। মারা যাওয়ার পরে পাড়া প্রতিবেশী গ্রামের লোক, ওর বন্ধু বান্ধব মনে তাদের কাছে মনে ছিল যে তাদের মানে একেবারে আপন কেউ মারা গেছে। পুরো গ্রামের লোক ওরা খুব ভালোবাসত। বাসা থেকে ফোন করলে রিসিভ করতাম না, কারণ ওই মিছিল হচ্ছে, স্লোগান হচ্ছে, তো ওইগুলো বাসা থেকে শুনলে তো টেনশন করবে। আমি ফোন দিলে রিসিভ করতাম, কারণ ও তো বুঝতো যে ভাই এটা বুঝবে, কারণ দেশে কি পরিস্থিতি চলতেছে, কি হচ্ছে। এক দফা ঘোষণা হয়ে গেলে 4 তারিখ সকালবেলায় বারান্দায় বসে আমরা কথা বলতেছি। কথা শেষ পর্যায়ে ও বলতেছে, ভাই চলেন শহীদ হয়ে আসি। এরকম সুযোগ তো জীবনে বেশি পাওয়া যায় না। আমার আম্মু হচ্ছে তখন অসুস্থ ছিল, চলাফেরা করার জন্য সাহায্য দরকার হতো, তা আমি বাসায় থেকে যাই, আর ও হচ্ছে ওর বন্ধুদের সঙ্গে ওই দিন শহরে যায়। কিন্তু আমাদের যাইতে একটু দেরি হয়ে যাওয়াতে মূল আন্দোলনের যে দলটা ওটা মাগুরা একদম শহরের ভিতরে ঢুকে যায়। আমরা একদম ঢোকার রাস্তায় একদম প্রাথমিকভাবে ঢাকা রোডের ব্রিজের এখানে আটকা পড়ি, পান্নান্দোল এলাকায়। হুট করে ওই পাশ থেকে যেভাবে ধাওয়া আসছে, ওরা ধাওয়া দিছে, ধাওয়া দিলে আমরা তো পিছনের দিকে দৌড় মারছি, যেভাবে প্রতিবার দৌড় মারতেছি। মানে দৌড় মারার সময় গুলি করছে, এরকম একটা আওয়াজ আমি কান পর্যন্ত পাইছি, যে গুলির আওয়াজটা। ওই দিক থেকে পুলিশ আগে থেকে টিয়ার শেল, সোবরা গুলি এগুলা ছুটতেছিল। তখন ওই মুহূর্তে হচ্ছে ছাত্রলীগের নেতারা ব্রিজ থেকে এসে ওদের উপর গুলি ছুটছে। তো একটা গুলি ফরহাদের মাথায় লাগছে, তো আশেপাশে যারা ছিল ওকে ধরছে, মাথায় পানি দিচ্ছে, তো মাথায় গুলি লাগছে, তো এই জন্য বেশি সময় পায় নাই। তো ওই অবস্থায় আশেপাশে যারা ছিল তাদেরকে বলতেছে যে আমার পকেটে একটা মোবাইল ফোন আছে, আমার ফোন আর আমার লাশটা আমার আম্মুর কাছে পৌঁছায় দিয়েন। তো এটা বলার পরে ও নিজেই কালেমা পড়ছে, কালেমা পড়তে পড়তে শহীদ হয়ে গেছে। তো ওই টাইমটা খুব বেশি হার্ড ছিল আমাদের জন্য, যে আমাদের বন্ধুর লাশ আমরা অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছি। যে বন্ধু একটু আগে আমার সাথে দাঁড়ায় কথা বলতেছিল, সে এখন আমার সামনে লাশ হয়ে আছে। সন্তানকে আমি কোনোভাবেই ফেরত পাবো না।
যেন আমি শুনি যে আমার সন্তানের বিচ্ছেদ আমার বাংলায় হয়েছে। এরপর আমার চাওয়া পাওয়ার কিছু নেই। ওর মতো ছেলে আমি এই যুগে খুব কম দেখি যে মায়ের দরদ এতটা বলতে। আঠারো তারিখে হৃদয়ের গুলি লাগে। 18 তারিখ বিকাল দুপুরবেলা পর্যন্ত আমাদের আসলে কথা হয়। হঠাৎ করে বিকালবেলা আমাকে কল দিয়ে বলতেছে তোর ভাইয়ের গুলি লাগছে। আমি ভাবছি যে ওই টাইমে সবাইকে গণহারে অ্যারেস্ট করতেছে, ও শহরে আছে, হয়তো অ্যারেস্ট বা এরকম কিছুর কথা বলবো। আমি ক্যাম্পাসে ছিলাম 2 নম্বর গেটে, ওখান থেকে কোনো রকমে কয়েকজনকে বলে বের হয়েছি। এখানে আমাদের মারামারি চলতেছে। ওখানে গিয়ে দেখতেছি যার সাথে দুপুরবেলা আমি অনেক হাসতে হাসতে কথা বলতেছি, সে শুয়ে আছে, চোখ দিয়ে কিভাবে তাকায় আছে আমার দিকে, গলা থেকে এভাবে রক্ত পড়তেছে। এরপর আর কি 19 তারিখে আমরা ওকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। তারপর তাকে প্রথমে বক্ষব্যাধি হসপিটালে রাখা হয় 20 তারিখে। 20 তারিখে রাখার পরে ওখানে মেডিকেল বোর্ড বসে অ্যান্ড টেন্টেটিভ ওই টাইমে হলো কি ওর লাস্ট হুশ ছিল। আমাদের বলে 21 তারিখ বিকালের দিকে যে মাল্টি স্পেশালাইজড কোনো হসপিটালে নিতে, কারণ বক্ষব্যাধিতে আর কিছু করা সম্ভব না। মানে ওর একটা বাম ফুসফুস আর কি ক্ষতিগ্রস্ত হয়েছিল অ্যান্ড একটা ফুসফুস দিয়ে পুরো ব্রেন আর বডিতে অক্সিজেন সরবরাহ করা সম্ভব হচ্ছিল না। তো বলছিল যে কৃত্রিম ফুসফুসের যদি ব্যবস্থা করা যায় তাহলে ওকে বাঁচানো যাবে, 1 সপ্তাহ যদি কৃত্রিম ফুসফুসে রাখা হয়। বাট আনফরচুনেটলি বাংলাদেশের 3টা হসপিটাল যেটার মধ্যে এই কৃত্রিম ফুসফুসের ব্যবস্থা ছিল একই সাথে 3টা জায়গাতে নষ্ট ছিল। ইভেন সিএমএইচ এ যাওয়ার জন্য আমরা তৎকালীন যারা ক্ষমতায় ছিল তাদের সাথে অনেক কথা বলার চেষ্টা করছি। ওখান থেকে আমাকে এই লাইনও বলছে যে আপনাদের এত ডিমান্ড করার কি দরকার আছে, ওখানে আছেন ভালো আছেন তো সরকারি হসপিটাল। আমরা লাস্ট হলো এবার কেয়ারে গেছি। এবার কেয়ারেও বলতেছে যে আমাদের মেশিন তো আছে, বাট আমরা এটা লাস্ট টেকনিশিয়ানও নাই, কিছুই নেই, আমরা চালাই না, কত এটা অনেক বেশি কস্টলি। আমাদের বলা হয়েছিল যে পার আওয়ার বোধহয় 1 লাখ বা 1.5 লাখ টাকা লাগবে। আমরা সেটা দিতেও রাজি ছিলাম। তো বলছে মাল্টি স্পেশালাইজড হসপিটালে নিয়ে যেতে। তারপর আমরা পিজিতে ট্রাই করি, আলটিমেটলি আমরা ঢাকা মেডিকেলে নিয়ে যাই। তো 22 তারিখ সন্ধ্যায় বলতেছে যে কাছের কোনো আত্মীয় স্বজন থাকে, যদি দেখার মতো কেউ থাকে তাহলে তাকে আনেন। তখন ওই রোজ নামে একটা মেয়ে ছিল, হৃদয়ের ধর্ম বোন ডাকছিল, আর ওই জিমি ছেলে মেয়ে 2টোর সাথে ছিল হৃদয়ের মাকে রোগী সাজাইয়া তারপরে বোনাসে করে নিয়েছে। তার কর্মটা এত খারাপ যে যাইও তার সন্তানকে দেখতে পারে নাই। সে গেছে মনে তার 10 মিনিট পরেই মারা গেছে। জুলাই 24 একটা গৌরবময় দিন, গৌরবগাথার ইতিহাস। সেই ইতিহাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুব গৌরবোন্নতভাবেই অংশগ্রহণ করেছে। যে শিক্ষা প্রতিষ্ঠান তার দুইজন তরুণ শিক্ষার্থীকে হারিয়েছে। আমি শ্রদ্ধাভরে তাদের আত্মত্যাগকে স্মরণ করি। 24-এর আন্দোলন কোটা দিয়ে শুরু হলেও দীর্ঘ 16 বছরের শেখ হাসিনার ফেসিবাদী শাসন, এই দীর্ঘ লড়াই সংগ্রাম এবং মানুষের যে পুঞ্জীভূত যে ক্ষোভ, এই ক্ষোভের বিস্ফোরণ ছিল 24-এর বিপ্লব। এবং আমরা এই বিপ্লবকে যদিও দেখি যে 36 দিনে বিপ্লব হয়েছে, কিন্তু এর পিছনে আছে দীর্ঘ প্রায় 16 বছরের ইতিহাস। হাসিনা সরকার 2009 সালে ক্ষমতায় আসার পর বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে শাপলার হত্যাকাণ্ড, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহের ওনার রায়কে কেন্দ্র করে যে গণহত্যা হাসিনা চালিয়েছিল, তার পরবর্তীতে 14 সালের যে নির্বাচন, 18 সালের নির্বাচন এবং সর্বশেষ 24-এর নির্বাচন, অসংখ্য অপরাধে জর্জরিত শাসন ব্যবস্থা এবং একই সাথে বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউশন, প্রত্যেকটা জায়গা দলীয়করণ করার মাধ্যমে রাষ্ট্রের প্রত্যেকটা অর্গানকে সে ধ্বংস করে দিয়েছিল। বিচার ব্যবস্থা, বাংলাদেশের সামাজিক কাঠামো এবং প্রত্যেকটা অফিস আদালতে যে ইনস্টিটিউশনাল করাপশন, একটা কাঠামোগত যে দুর্নীতি হাসিনা কায়েম করেছিল, তারই সব কিছুর পুঞ্জীভূত খুব ছিল জুলাইয়ের আন্দোলন। 5ই জুন রাতে আমি শহরে টিউশন করাই, ওখান থেকে ফেরার পথে সাথে আমার সহধর্মিণী ছিলেন। তো ফেরার পথে গুঞ্জন শুনছি যে হাইকোর্ট আবার ওই কোটা বৈষম্যের যে আমাদের রায় সেটাকে পুনর্বহাল করেছে।
তো পরে আমি রাতে এসে ফেসবুকে যখন দেখছিলাম অনেক লেখালেখি হচ্ছে, আমি সিদ্ধান্ত নিলাম যে আই হ্যাভ টু ডু সামথিং। একটা স্যাটায়ার ধর্মী প্ল্যাকার্ড নিয়ে পরের দিন শহীদ মিনার প্রাঙ্গণে এসে দাঁড়াই। জুন মাসের যে একটা ফেজ ছিল, ওই ফেজে আমরা প্রোগ্রাম করি হচ্ছে মোস্ট প্রবাবলি 11 তারিখ। তো ওই সময় আমরা প্রোগ্রাম করে 30 জুন পর্যন্ত আলটিমেটাম দিয়ে আমাদের আন্দোলনকে আমরা স্থগিত রাখি। কিন্তু এই সময়টার মধ্যে আমরা যারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছিলাম তারা যোগাযোগ করি, আমাদের একটা ইন্টারকানেকশন তৈরি হয়। তো ওইখানে আমরা সমন্বয় করার চেষ্টা করি। 1 তারিখে কর্মসূচি ঘোষণা করি শহীদ মিনারে, এবং তখন মানুষের সংখ্যাটা খুবই কম ছিল। এই 10 জন, 15 জন, 20 জন, অনেকেই দেখে দেখে চলে যাইতো। আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা 1 নাম্বার গেট গিয়ে অবরোধ করব। সবাই যখন আসা শুরু করছে এবং ক্রমান্বয়ে আমাদের সংখ্যাটা বাড়তেছিল, যখন দেখলাম সংখ্যাটা আমাদের বেশি হয়েছে, তখন আমরা একটা ইনস্ট্যান্ট প্ল্যান করছি যে তাহলে আমরা অবরোধের দিকে যাইতে পারি। 30-35 মিনিট বা 40 মিনিট আমাদের চট্টগ্রাম থেকে রাঙামাটি খাগড়াছড়ি যে মহাসড়ক আছে সেটা আমরা অবরোধ করে রাখলাম। বিশাল জ্যাম লেগে গেছে, আর বিভিন্ন জায়গা থেকে প্রেশারটা আরও বেশি আসা শুরু করছে। ফলে রেখে সেদিন আমাকে বলছে যে কোনো রকম যেন অবরোধের দিকে আমরা না যাই। ওইখান থেকে বের হয়ে আইসে আমি সবার সাথে আলোচনা করে 4 তারিখ আবার অবরোধের ডাক দিছি, এবং ওইটা অফিসিয়ালি ডাক দিছি। ওই দিন আমরা বৃহৎ আকারে একদম শহীদ মিনার থেকে মিছিল নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 1 নম্বর গেটে যাই, এবং সেখানে অনেকক্ষণ অবস্থান করি। পুলিশের সাথে আমাদের বিভিন্ন ধরনের কথা হয়, তারা আমাদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করে। চট্টগ্রাম খাগড়াছড়ি যে রোড রয়েছে সেই রোডকে আমরা অনেকক্ষণ অবস্থান করি। প্রতীকী একটা ছিল, শিকল দিয়ে বাঁধার একটা সেগমেন্ট ছিল আমাদের মিছিলের সামনে, শিকল দিয়ে বাঁধা কয়েকজন যাচ্ছিল। মানে আমরা কথা বলতে পারছি না, কথা বললেই কেউ হচ্ছে আমাদেরকে মুখ চেপে যাচ্ছে। এই জিনিসটা আমরা এক্সপ্লেন করার ট্রাই করেছি এটার মাধ্যমে। চট্টগ্রামের শিক্ষার্থীদের নেতৃত্বটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আসে, তো অন্যান্য ক্যাম্পাসের স্টুডেন্টদের প্রত্যাশার জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের এই আন্দোলনটাকে আরও বৃহৎ রূপ দেওয়ার জন্য আমরা আন্দোলনটা শহরে নিয়ে যাব, এবং সেক্ষেত্রে চট্টগ্রামের শহরের অন্যান্য ক্যাম্পাসের যারা স্টুডেন্ট রয়েছে তাদের সাথে আমরা যোগাযোগ করি যে আমরা যদি শহরে নিয়ে আসি আপনারা আমাদের সাথে যুক্ত হবেন কিনা, বা আপনাদের কাছ থেকে কীভাবে সাপোর্ট আমরা পেতে পারি। অ্যান্ড আমরা 5 তারিখ যখন জড়ো হইলাম, শুক্রবারে জুমার পরে সবাই মোটামুটি আসছে, 500-600 জন মানুষ আসছে, শহীদ মিনার পড়ে গেছে। তখন ইনস্ট্যান্ট বললাম যে ভাই আমরা তো শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনটা হচ্ছে, চিটাগাংয়ের আর কোথাও হচ্ছে না। আমরা চাই চিটাগাংয়ের পুরা শহরে এই আন্দোলনটা ছড়ায় যাক এবং বড় আকারে এটা স্প্রেড করুক। তো সবাই তখন রাজি হয়েছে। অ্যান্ড ইনস্ট্যান্ট তখন একটা শাটল হয়েছিল, খুব সম্ভবত 4টা বা এর আগে পরে একটা শাটল ছিল। আমরা শাটলে উঠে সবাই ষোলো শহর চলে যাই। আন্দোলন হচ্ছে ক্যাম্পাস থেকে আমরা শহর কেন্দ্রিক শিফট হয়ে যাই। সালে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেন বুকে ভেটে লিখে আন্দোলন করছিল। তো ওইখান থেকে আমি অনুপ্রেরণাটা পাইছিলাম মূলত, সেখান থেকে আমি বুকে ভেটে লিখে নিয়েছিলাম যে ফ্রি কোটা অর ডাই। এগারো তারিখ থেকে মূলত পুলিশ একটা উদ্ধত যে আচরণ, এই আচরণটা শুরু করে। সেদিন আমাদের টাইগার পাসে রেলপথ এবং সড়ক পথ অবরোধ করা হয়। তো সেখান থেকে পুলিশ আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে ধাওয়া করে এবং 2 নাম্বার গেটে আসার পরে তাদেরকে সেখানে লাঠিপেটা করে। তো সেখানে আপনারা দেখেছেন একটা আইকনিক ছবি আছে, কান্তালাত মাহমুদ রাফি যে শহর সমন্বয়কের দায়িত্ব পালন করেছে, সে বুক সিটিয়ে দাঁড়িয়ে গেছে তার সহকর্মীদের জন্য। এটা কিন্তু চট্টগ্রামের জন্য একটা বড় অনুপ্রেরণা ছিল। আমি চিন্তা করতেছিলাম আজকে যদি এই চিটাগাং থেকে আমাদেরকে ফিল্ড আউট করতে পারে, তাহলে চিটাগাংয়ে আন্দোলনটা হয়তো শুরু হইতে আরও কঠিন হবে, কষ্ট হবে, এবং শিক্ষার্থীরা ভয়ে আর আসবে না। আমি ভাবলাম যে না, যেমনি হোক আজকে এখানে আমাদের দাঁড়াইতে হবে। একজন যদি আমি দাঁড়াই, আমার মাইরে ফেলবে, কিন্তু দাঁড়ানো উচিত। ধাক্কাধাক্কি শুরু আর এক পর্যায়ে আমাকে পুলিশ হচ্ছে এমনি ধাক্কা দিচ্ছে, আমি পড়ে গেছি, পিছ রাস্তায় পড়ে গেছি, মাথার পিছনে একটু আঘাত পেয়ে সেন্সলেস হয়ে যাই। তো এরপরে আর আমি আর কিছু বলতে পারি না। পরে প্রায় আধা ঘন্টা বা 40 মিনিট পরে আমার যখন সেন্স আসছে, তখন আমি দেখলাম যে আমি রাস্তায় শুয়ে আছি অ্যান্ড চতুর্দিকে অনেক মানুষ। সেখানে একটা জটলা তৈরি হয়। আমরা মনে করছিলাম যে রাফি মারা গেছে, কারণ তার অবস্থা এমন ছিল
যেহেতু চেহারা একটু কালো ছিল, ঘামের রসে মনে হচ্ছে তাকে মেরে ফেলছে। এই কারণে আমরা সবাই একটু উত্তেজিত হয়ে যাই। আমরা সবাই নিজের কাপড় খুলে একদম উদুম ঘাইয়ে পুলিশের সামনে দাঁড়াই যে আমাদেরকেও মারতে হবে আজকে, হয় আমরা সামনে যাবো নয় আমাদেরকে মারতে হবে দেবে। পুলিশ একটু হতচকিত হয়ে যায়। পরে পুলিশ আমাদের ব্যারিকেড ছেড়ে দেয়। পরে আমরা রাফিকে কাঁধে নিয়ে আমরা আবার 2 নম্বর গেটে এসে মিলিত হই সবাই। আমরা দেখতে পাই যে ওই ঘটনার 30-40 মিনিট পর পরে আমাদের 4টা যে শাটল ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেটা 16 শহরে পৌঁছার সাথে সাথে প্রায় 1000-1500 মতো স্টুডেন্ট মানে একটা মিছিল নিয়ে যখন 16 শহর থেকে 2 নম্বর গেটে পৌঁছায় তখন আমাদের মনে অনেক সাহস চলে আসে। আমি মনে করি এই বিপ্লবটা প্রথম প্রতিরোধ শুরু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের মাধ্যমে, আর সেটা হচ্ছে 2 নম্বর গেটে। এইরকম এক জায়গায় এসে আমরা ধীরে ধীরে কমিউনিটি ফিলিংস তৈরি করার চেষ্টা করি। 11 তারিখে জুলাই মাসে আমরা নিপীড়ন বিরোধী শিক্ষক ঐক্য তৈরি করি এবং সেই ঐক্যের ব্যানারে আমরা ভেতরে ভেতরে শিক্ষকদের সাথে এককভাবে যোগাযোগ করি। এমনিতে তো একাত্মতা অনুভব করছিলামই যে আমাদের ছাত্ররা আসলে তাদের এই যে ছাত্র জীবন শেষে যে তাদের জীবিকার জন্য যখন বেরিয়ে যাচ্ছে তখন তাদের সামনে যে ভয়াবহ অবস্থা, তার উপরে যখন এটার প্রতিবাদ করতে গিয়ে তাদের উপরে যে মানে অত্যাচারটা নেমে আসলো, হ্যাঁ, এবং বিশেষ করে তার শেষ পরিণতি যেগুলো ঘটছিল তখন তো আসলে আর চুপ করে বসে থাকার উপায় ছিল না। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এই বক্তব্যটা দেওয়ার পরে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়, এরপরে ম্যাক্সিমাম ক্যাম্পাসগুলো স্লোগান উঠেছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বের হয়ে আসলো। এরপরে আমাদের ক্যাম্পাসে তখন রাত বলা যায় প্রায় 10:30-11টা বাজে, 0 পয়েন্টে সেখানে আমাদের শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে এসে স্লোগান শুরু করলো যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এবং এই স্লোগানের মাধ্যমে শিক্ষার্থীদের যে একটা ভীতি ক্যাম্পাসে আন্দোলন করার কিংবা ছাত্রলীগ হামলা করবে এই ভীতিটা অনেকটা কেটে যায়। ছাত্রলীগ একটি পর্যায়ে চড়াও হয়, সেখানে ছাত্রলীগের সাদাফ খান সহ বেশ কয়েকজন তারা ধস্তাধস্তি করে। এক পর্যায়ে একজন শিক্ষার্থীকে বেশ মারার পরে সে রক্তাক্তও হয়। 14 তারিখ রাতের পর থেকেই আমরা বুঝতেছিলাম যে এখন আর ঘটনা আগের মতো নাই, এখন পুরো দেশের আন্দোলনের মোড় ঘুরে গেছে। আমরা যখন 16 শহরে গেলাম আমাদের শিক্ষার্থীদের মাত্র জড়ো হচ্ছিল, এর ভিতরেই ছাত্রলীগের কিছু সন্ত্রাসীরা 16 শহরের রেল স্টেশন শেয়ার করেছে, সে বিপরীত পাশ থেকে ককটেল মেরে এবং সামনে লাঠিসোঁটা নিয়ে আসতে শুরু করে। সেখানে আসলে নেতৃত্ব শূন্য হয়ে পড়ে এক ধরনের। সেই জায়গা থেকে আমরা কয়েকজন সামনে আসি। আমাদের শিক্ষার্থীরা যেই স্থানটাতে ছিল সেটা হচ্ছে 16 শহর রেল স্টেশন। লাইনে তো সাধারণত পাথর থাকে, তো এই পাথর এক ধরনের বৃষ্টি শুরু হয়েছে পিছন থেকে। সবাই পাথর মারা যখন শুরু করলো ছাত্রলীগের সন্ত্রাসীদের উপরে, ছাত্রলীগের সব সন্ত্রাসীরা লেজ গুটে পালাইতে বাধ্য হচ্ছে। তো ওই দিন আরেকটা নাটকের ঘটনা ঘটে যে আমাদের সমন্বয়ক রাফি, ও যখন ট্রেনে করে শহরে যাচ্ছিল ওকে সহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে জিম্মি করে ছাত্রলীগ। এবং সিচুয়েশনটা এমন ছিল যে যদি কোনো জেনারেল স্টুডেন্ট আমার পক্ষে কথা বলে তাহলে তারেও মারবে। তো মারতে মারতে আমাকে শাটল থেকে বের করলো, বের করে রাস্তায় নিয়ে আসলো। শুধুমাত্র হয়তো বা সাংবাদিকদের এই ক্যামেরাগুলো থাকার কারণে আমি ওই দিন বেঁচে গেছি। ওরা যখন ট্রেনে উঠে কথা বলা শুরু করলো আমি সাথে সাথে আমার ক্যামেরা চালু করছি। আমার ক্যামেরা চালু করার উদ্দেশ্য ছিল যে কেউ যাতে হামলা করতে না পারে, যদি হামলা করেও বসে তাহলে সেগুলো ডকুমেন্টেড থাকবে আমাদের কাছে। আমাকে প্রক্টর অফিস পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। প্রক্টর অফিসের ভিতরে ঢুকাইয়া হচ্ছে তারা আমার ছাত্রত্ব বাতিল করতে হবে, আমি দেশদ্রোহী কর্মকাণ্ডের সাথে জড়িত, কোনো রাজাকার এই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে না, এরকম ট্যাগিং করে প্রক্টরের কাছে বলতে যে আমাকে মানে ইনস্ট্যান্ট বহিষ্কার করার জন্য। এবং প্রক্টরের সামনেও আমাকে তাদের অনেকেই মারছে। প্রক্টরের ভূমিকা ছিল একেবারেই নীরব দর্শকের মতো। মনে হচ্ছে ছাত্রলীগের যে সন্ত্রাসীরা তারা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী আর প্রক্টর হচ্ছে সাধারণ একজন নাগরিক। তখনই মানে কিছু আপুদের স্লোগান শুনলাম, স্লোগান দিতে দিতে প্রক্টর অফিসে আসছে। অ্যান্ড ইনস্ট্যান্ট শুনতে পাই যে অনেকেই যারা আমাদের পক্ষে শহীদ মিনারের দিকে আসতেছিল প্রক্টর অফিসের দিকে, শহীদ মিনারে তাদেরকে মারছে। আমাদের মিছিল যখন শহীদ মিনার প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছিল তখন আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী অতর্কিতভাবে আমাদের উপরে আক্রমণ চালায়। মিছিলেরা একইবারে সম্মুখভাগে থাকায় তাদের সকল নৃশংসতা আমার উপরে নেমে আসে। তারা
অমানবিকভাবে আমাকে আক্রমণ করে। তাদের লাঠির আঘাতে আমার মাথা পেটে গিয়েছিল এবং আমি মাটিতে লুটিয়ে পড়েছিলাম। তো প্রক্টর অফিসে প্রক্টরের সামনে শিক্ষার্থীদের গায়ে হাত তোলা, নারী শিক্ষার্থীদের হেনস্থা করা, এই ঘটনাগুলো আসলে অ্যাকচুয়ালি তাদের কাছ থেকে আনএক্সপেক্টেড ছিল না, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনে ঘটনাগুলো যে ঘটেছে এটা আসলে আমাদের জন্য কিছুটা হলেও অস্বাভাবিক লেগেছিল। হেনস্থার পরেও আমরা যারা ছিলাম আমরা অবস্থান গ্রহণ করেছি এবং যতক্ষণ পর্যন্ত না নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছিল আমরা ওই জায়গাটা ছাড়ি না। তো ওই সময় হুট করে যে শিক্ষার্থীদের মধ্যে একটা চেতনাবোধ জাগ্রত হয়েছিল, এই বিষয়গুলো আমাকে এখনো খুব স্মৃতিকাতর করে। সদ্য সবুজ পালক গজানো রক্তাক্ত শহীদদের কাঁধে তুলে নিয়ে নিরাপদ করতাম, অথচ নিরাপত্তার আর তাদের প্রয়োজন ছিল না। একই তামান্নায় আমার সাথীরা ধেয়ে গেল, যেন নেশাগ্রস্তের হাত থেকে আফিম কেড়ে নেওয়া হয়েছে। যখন উল্টো দিকে আমরা সরে আসি তখন আমরা সবার পেছনে পড়ে যাই। আমার একদম পাশেই ছিল শহীদ ফয়সাল আহমেদ শান্ত। ছাত্রলীগের একটা গুলি এসে তার পিঠ ভেদ করে, সবাই দৌড়াদৌড়ি হুড়োহুড়ির মধ্যে ছিল। আমি ফয়সাল আহমেদ শান্তকে ধরতে গিয়ে দেখলাম সে আমার হাতে লুটিয়ে পড়েছে। একটা পর্যায়ে তাকে আর তুলে আনা সম্ভব হচ্ছিল না। পরবর্তীতে বর্তমান ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ খালেদ ভাই সহ আরও বেশ কয়েকজনের সহযোগিতা নিয়ে আমি ফয়সাল আহমেদ শান্তকে তুলে এনে মুরাদপুরের ডিভাইডার পার করে এনে একটি ভ্যান গাড়িতে এনে রাখলাম। সেখানে ফয়সাল আহমেদ শান্তকে রেখে আমরা আবার আমাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ি। তার আরও কিছু ভাইয়েরা মিলে তাকে মেডিকেলে নেওয়ার ব্যবস্থা করেছে। দীর্ঘ 3 ঘন্টা আমরা সেখানে সংঘর্ষের পর যখন সন্ধ্যা নামে ঘরে ফিরে যখন ফোন অন করেছি তখন দেখলাম আমরা আমাদের ভাই ফয়সাল আহমেদ শান্তকে হারিয়েছি। 16 জুলাই যখন ছাত্রলীগের সাথে আমাদের সংঘর্ষ হলো এবং চট্টগ্রামে আমার ভাই শহীদ ফয়সাল এবং শহীদ ওয়াসিম এবং একজন পথচারী ভাই শাহাদাত বরণ করেছেন, একই দিনে শহীদ আবু সাইদ রংপুরে শাহাদাত বরণ করেছেন। এই দিনের পর থেকে আমরা এই আন্দোলনকে খুব বেশি সিরিয়াসলি নিয়েছিলাম। চোখটা আমার খুবই পছন্দের, চোখটাকে আমি এক্সট্রা কেয়ার করতাম। গুলিবিদ্ধ হওয়ার 5-6 মাস আগেও আমি ডাক্তারের পরামর্শে আমি ড্রপ ইউজ করতাম। আমি কখনোই হাত দিয়ে চোখ চুলকাতাম না, ডাক্তারের নিষেধ ছিল। ওই ড্রপ দিতাম, ড্রপও চুলকানির কাজ করতো। তো এতটাই যখন শৌখিন জিনিসটা যখন আমি ইনস্ট্যান্ট দেখতেছিলাম না, আমি তখন নিজেকে বিশ্বাস করতে পারতেছিলাম না। সন্ত্রাসীদের ধাওয়া পাল্টা ধাওয়া যখন আমাদেরকে অ্যাগ্রেসিভলি গুলি করতেছিল, স্টুডেন্ট একটু পিছিয়ে আসতেছিল, তখন আমরা সবাই অনেকটা ধাওয়া খেয়ে একটু যখন পিছিয়ে আসতেছিলাম তখন ভাবলাম যে একে তো যাচ্ছি, তার চেয়ে বরং যারা গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে ওদেরকে একজনকে কাঁধে নিয়ে যদি নিয়ে যেতে পারে, ওদেরকে হসপিটালাইজ করতে পারবে, এতে করে আর ভালো হবে। তো এই জন্য যখন ওদের কয়জন কোথায় পড়ে আছে এভাবে জাস্ট দেখার জন্য এভাবে পিছনে তাকায়, ইনস্ট্যান্ট তখনই আমার গুলিটা আসে লাগে চোখে। আমি ভাবলাম হয়তো কিছু একটা পড়ছে, বাট ব্যথা পাচ্ছিলাম, কিছু একটা পড়ছে, একটু এখন অন্ধকার হয়ে গেছে, বাট পরে এটা হয়ে যাবে পানি টানি দিলে। তো আমি আস্তে করে এভাবে চোখটা ঘষা দিলাম, বাট দেখলাম যে আমি দেখতে পারতেছি না, আরও হাতে রক্ত চলে আসলো। আমি তখন ভয় পেয়ে গেলাম। আমি ইনস্ট্যান্ট বুঝে গেলাম যে আমার স্বপ্নের চোখটা ওখানে চলে গেছে, এটা কখনো আর রিপেয়ার হবে না। সংঘর্ষ দীর্ঘক্ষণ চলতে থাকার এক প্রেক্ষিতে পাথর নিক্ষেপ করতে করতে বলতে গেলে আমাদের দিকে আসে আর কি। তখন আমি পকেট থেকে একটা পতাকা মাথায় বাঁধার জন্য বের করি, তখনই আমার মাথায় পিছন থেকে পাথর পড়ে, যার কারণে আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে যখন ছাত্র সমন্বয়করা যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদেরকে আত্মগোপনে চলে যেতে হয়, এবং জুলাইয়ের 16-17 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত
পুরো আন্দোলনটা জাতীয়তাবাদী দল বা ছাত্র দল, ছাত্র শিবির এবং অন্যান্য সকল ছাত্র সংগঠন, মাঠে ময়দানের দলগুলো সেখানে মধ্যে সক্রিয় ছিল। প্রথমত আমরা যখন আন্দোলন শুরু করি আমাদের ধারণা ছিল আমরা আন্দোলন করছি, মিছিল করছি, হয়তোবা 2-1 দিনের মধ্যেই সরকার সে দাবি মেনে নেবে। পরবর্তীতে যখন আমাদের বড় বড় কর্মসূচি হওয়া শুরু হয় তখন আমাদের জনশক্তি, আমাদের আর্থিক এবং অনেক কিছু সমন্বয় করার প্রয়োজন পড়ে। তখন আমরা প্রোগ্রামের শুরুতে কিংবা প্রোগ্রামের মাঝে, কখনো প্রোগ্রাম শেষ করে রাতে আমরা সবার সাথে অনলাইন মিটিং করে আমাদের এই আন্দোলনকে সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা সবার সাথে পরামর্শ করি। জুলাই আমরা সারা দেশের নিয়ে চট্টগ্রামে একটা ঐতিহাসিক লালদিঘি ময়দানে জানাজার নামাজের আয়োজন করি। সেখানে আমরা স্রেফ 2 জন মাত্র বক্তব্য দিয়েছিলাম। তৎকালীন সময়ের চট্টগ্রাম ছাত্র শিবিরের নেতা মোহাম্মদ আলী আর আমি, আরেকজন হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতায়। যখন আমাদের আলোচনা চলছে আসলে জানাজায় কে ইমামতি করবে, কারণ পুলিশ তো এখন সরাসরি গুলি করছে, আর যে ইমামতি করতে হবে তাকে সবার সামনে থাকতে হবে। আলোচনার মধ্যেই মোহাম্মদ আলী ভাই এক ফাঁকে আমাকে বললেন যে জানাজার ইমামতিটা আপনি করেন। তাহলে জাস্ট আমার মাথায় এতটুকুই আসলো যে শহীদদের জানাজার ইমামতি করব, এটা তো আমার জন্য পরম সৌভাগ্যের। এখানে যাই ঘটে ঘটুক। এবার গায়েব জানা শেষ করে আমরা বড় মিছিল নিয়ে লালদিঘি থেকে আন্দরকিল্লা পর্যন্ত আসি। আন্দরকিল্লা এসে আমাদের মিছিল শেষ করে আমরা বাসায় যার যার মতন নিরাপদ ফিরে যাই। বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার পরে দেখা যাচ্ছিল যে এমন একটা স্টেজে গাড়ি টাড়ি সমস্ত কিছু বন্ধ করে দিল। সেই সময়ে ছাত্রছাত্রীদেরকে বললো হল লিভ দিতে। তো হল লিভ দিলে ছেলেমেয়েরা যাবে কি করে? অনেক রাত হয়ে গেল। তৎকালীন যে প্রক্টররা ছিল ওদের সাথে ভালো রকমের বাকবিতণ্ডা হয়। তারপর এক পর্যায়ে ডিসিশন হয় যে আজকে রাতে মেয়েরা যাচ্ছে না। তখন প্রক্টর মেনে নিছে এবং সে আবার বলতেছে, প্রক্টর এবং হল প্রশাসন তারা বলতেছে যে না, যদি কিছু হয় তার দায়ভার কি আমরা নিব না। দক্ষিণ চট্টগ্রামের কিছু স্টুডেন্টদের মতামতের ভিত্তিতে আমরা ঠিক করলাম তাহলে আমরা এই আন্দোলনটাকে আরেকটু গুরুত্বপূর্ণ প্লেসে নিয়ে যাওয়া যায় কিনা, সেই চিন্তা করে আমরা ঠিক করলাম যে আমাদের আজকের আন্দোলনটা হবে নতুন ব্রিজ, যেটাকে আমরা বলি কর্ণফুলী ব্রিজের যে অঞ্চলটা, সেখানে হবে। ফজরের নামাজ পড়ে বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম ভাই এবং আমি একটি বাইক নিয়ে একদম হাটহাজারী থেকে নতুন ব্রিজে যাই। যাওয়ার পরে কিছুক্ষণ আমরা সেখানে অবস্থান করি। আমরা একটি হোটেলে নাস্তা করার জন্য ঢুকি। নিচতলা থেকে ওয়াশরুমে যাওয়ার জন্য যখন দ্বিতীয় তলায় গেলাম, দ্বিতীয় তলায় যাওয়ার পরে দেখি বিপুল পরিমাণ পুলিশ, মানে তারা ইতিমধ্যেই একটা অবস্থান নিয়েছে। এবং আমরা সেখান থেকে বাকলিয়া রোডে যখন গেলাম, সেখানে যে দাঁড়ানোর পরে গলির মুখে মুখে পুলিশ। আমাদের একটা ধারণা ছিল যেহেতু এর আগে 16 তারিখ হচ্ছে একটা সংঘর্ষের রূপ নিয়েছিল আন্দোলন, 18 তারিখও হয়তো বা সংঘর্ষ হতে পারে। এই জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা সাধারণ এই যে পাইপ, এরপর লাঠি, এগুলো আমরা রেখেছিলাম। কিন্তু পক্ষান্তরে ওখানে পুলিশ, এরপর র্যাব, আইনশৃঙ্খলা বাহিনীর যত ধরনের প্রস্তুতি থাকা দরকার সব ধরনের প্রস্তুতি নিয়ে তারা আগে থেকে ওখানে প্রস্তুত ছিল। একটা পর্যায়ে গিয়ে পুলিশ সরাসরি পায়া শুরু করে এবং তারা হচ্ছে প্রথমে আমাদের উপর টিয়ারশেল নিক্ষেপ করে। টিয়ারশেলের ধোঁয়ায় পুরোপুরি অন্ধকার হয়ে গিয়েছিল স্পটটা। আমরা চেষ্টা করছিলাম টিয়ারশেলের গ্যাসটা যাতে কিছুটা দমন করা যায়, সেজন্য আগুন ধরানোর জন্য। তো আমি একটা স্পটে, একটা রাস্তার মুখে গিয়ে হচ্ছে ওখানে একটা গ্যাস ছিল প্লাস্টিক বড়, এটার মধ্যে আগুন ধরানোর জন্য আমি একটা গ্যাস লাইট নিয়ে গিয়েছিলাম। যখন আমি আগুন ধরাচ্ছিলাম, ধরাইতে হচ্ছে পুলিশ গুলিটা করে। প্রথম বুলেটটা আমার এখানে অনুভূত হয়েছিল, চোখের একেবারে হালকা উপরে, কয়েক মিলিমিটার উপরে হচ্ছে আমার বুলেটটা লাগে। এরপর হচ্ছে গলার মধ্যে লাগে, এখানে প্রায় অনেকগুলো বুলেট হচ্ছে লাগে, যেহেতু একবার সামনাসামনি ছিলাম। নতুন ব্রিজ থেকে যখন আমরা ছন্নছাড়া হয়ে গেছি সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল আর গুলি মারার পরে 1 কিলোমিটার বহদ্দারহাটের পাশে একটা জায়গার নাম, ওই 1 কিলোমিটার এলাকায় আমরা হচ্ছে ব্লকেট করছিলাম যে আমরা আস্তে আস্তে বহদ্দারহাটের দিকে আসবো। তো হঠাৎ করে একটা সিঙ্গারাওয়ালা আসছে। সিঙ্গারাওয়ালা এসে বলে যে ভাই আমি আপনাদের জন্য কিছু সিঙ্গারা দিতে চাই। তো দেখলাম যে সে 2 বস্তা সিঙ্গারা দিছে, সাথে 1 কেস পানি দিছে। আমি ওয়ালেট বের করে তাকে 500 টাকা দিয়েছি, বলছি আমার টাকা লাগবে না। আমি বলছি না, আপনার থেকে তো আমি ফ্রি নিব না, আপনি টাকা নেন, দাম রাখতে হবে। আমার অত টাকা নাই, আপনি অনেক টাকা জিনিস দিচ্ছেন, আমি আপনাকে 500 টাকা দিতে পারবো। সে বলতেছে টাকা দিতে হবে না, তবে তুমি যদি এটার দাম দিতে চাও তোমরা হাসিনারে ফালাই দাও। তো আমি এরপরে ওই দিন রাত থেকে আমার প্রতিদিন মনে হইতো
যে এই সিঙ্গার আলাদা আমার কাছে একটা দাম পাবে, এটা দিতে হবে তারে আমার যে কোনোভাবে। এই কারণে আমি প্রত্যেক দিন যারে যারে কন্ট্যাক্ট করা সম্ভব সবাইকে নিয়ে আমি মাঠে নেমে যেতাম। আমরা কিছুক্ষণ পরে জানতে পারি যে তরুয়া সে গুলিবিদ্ধ হয়েছে এবং হসপিটালে যায়, এবং তরুয়া তো 18 তারিখে গুলিবিদ্ধ হলো, হসপিটালে নেওয়া হলো, এরপর ঢাকায় নেওয়া হলো উন্নত চিকিৎসার জন্য, এবং সে 23 তারিখে মূলত সে শহীদ হয়। তো সকালবেলা হচ্ছে যে আমাকে বাসা থেকে নিয়ে যায় ছাত্রলীগের ছেলেরা, একটা মাইক্রো আসছে, বড় মাইক্রো, সাদা রঙের মাইক্রোর সামনে, ঠিক রাত 10টা হবে, মাইক্রোর সামনে নিয়ে যাওয়ার সাথে সাথে হাতে হ্যান্ডকাপ পরাই চোখটা বেঁধে ফেলছে। এরকম 1 ঘন্টা চলার পরে গাড়িটা একটা জায়গায় গিয়ে স্থির হইলো, সেখান থেকে আমাকে নামাইলো। আমার কিন্তু চোখও বাঁধা, হাতে হাত করাও পরানো, পিছনে আমার রিভলভার ঠেকাই। আমার থেকে মনে হয়েছে যে আমার রুহুটা মনে হয় নাই, ওই পর্যায়ে রুহুটা আসলে ছিল না, মানে আমি ধরে নিছি যে আমার হয়তো মৃত্যু হয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম। তো সামনে হাঁটতে হাঁটতে একটা রুম ছিল, রুমে একটু নিচে টাইপের, রশি দিয়ে বাঁধার পরে তারা অনেকক্ষণ কোয়েশ্চেন করলো, কতক্ষণ বলে তুই শিবির করস, কতক্ষণ বলে তুই ছাত্রদল করস, অনেক ট্যাগ দিছে। যখন আমি একটা পর্যায়ে বললাম না স্যার আমি কিছুই করি না, তোমরা আচ্ছা ঠিক আছে, তোকে তো সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তুই একটা কথা মনে রাখ, এইখানে যারা আসছে তারা কিন্তু কেউ বেঁচে ফিরে যায় নাই। কন্ডেম সেল নাকি জানি না সেলটার নাম কি, ছোট্ট করে একটা রুম বলতে এই এতটুকু টাইপের, যেখানে হচ্ছে যে আমি একটা টয়লেট ছিল, সাথে ওই আমি শুইতাম টয়লেটের উপর পা দিয়ে, মানে ওয়াশরুম সব কিছুই ওইখানে আমার। আমরা 1 সপ্তাহের মধ্যে বেশ কয়েকটা জরুরি মিটিং করেছিলাম আমাদের একাডেমিক কমিটির অনলাইনে। রীতিমতো কান্না করে দিছি যে আমরা একটা ব্যানার নিয়ে দাঁড়াই, শুধু একটা ব্যানার নিয়ে দাঁড়াই যে আমরা এটার পক্ষে না, আমরা এটার বিপক্ষে, আমরা চাই না আর ছাত্ররা এভাবে নির্বিচারে মারা যাক, ছাত্রদের ক্ষতি হোক। আমরা ওই রাত্রেই সিদ্ধান্ত নিই যে চট্টগ্রাম প্রেস ক্লাবে আমাদের শিক্ষকদের একটা মানববন্ধন অনুষ্ঠিত হবে এবং ছাত্রদের এই দাবির প্রতি পূর্ণ সমর্থন দিয়ে। সেদিন আমাদের 57 জন শিক্ষক উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবে। সবারই তো স্মৃতিপটে অনেক নিপীড়নের, নির্যাতনের অভিজ্ঞতা ছিল, চাকরি ঝুঁকি ছিল, এবং একই সাথে নানা রকমের হুমকি ধামকি, শারীরিকভাবে নির্যাতনের মুখোমুখি হওয়া, এইসব ছিল। তো খুবই কষ্ট হচ্ছিল সেখানে সবাইকে সম্পৃক্ত করার জন্য। তারপরেও আমার যতদূর মনে পড়ে যে আমরা সেদিন মোটামুটি বেশ বড়সড় একটা সমাগম করেছিলাম, এবং আনুষ্ঠানিকভাবে শিক্ষকদের তরফ থেকে সেই পর্যন্ত মনে সেটিই ছিল সবচেয়ে বড় সমাবেশ। খুবই সংক্ষিপ্ত সমাবেশ করা হয়, টোটাল সমাবেশটা বোধহয় 10-12 মিনিটের মধ্যে শেষ করে দিতে হয়। এবং এই দাঁড়ানোটাই ছাত্রদের মধ্যে একটা বিরাট সাহস এবং উদ্দীপনা এবং একই সাথে অনুপ্রেরণা তৈরি করেছিল। তো কোটা আন্দোলনে ছাত্ররা যে কথাগুলো বলেছিল, তাদের যে পর্যালোচনা ছিল, এটা এতটা যৌক্তিক ছিল যে মানসিকভাবে আমরা তখনই ছাত্রদের সাথে সম্পৃক্ত ছিলাম, কিন্তু সেটা মাঠে ময়দানে গড়ায়নি। মানুষ আমাদেরকে মাঠে ময়দানে দেখতে শুরু করেছে যখন ফ্যাসিস্ট বাহিনী ছাত্রদের উপর গণনিপীড়ন শুরু করলো, গণহত্যার মতো পরিস্থিতির দিকে যাচ্ছিল, এবং আমরা সেটা অনুমান করতে পারছিলাম। আমাদের অনেক ছাত্রদেরকে রাতে বিনা উস্কানিতে, বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল। আমরা বিভিন্ন থানায় আমরা দৌড়ঝাঁপ করেছি। তো আমরা হঠাৎ করে শুনলাম আমাদের কিছু শিক্ষার্থী পাঁচলাইশ থানায় আটক আছে। তখন আমি, আমাদের প্রফেসর ডক্টর ফুয়াদ হাসান, প্রফেসর হাসমত আলী সহ আমরা আরও কয়েকজন আমরা তাৎক্ষণিকভাবে থানায় চলে যাই। ইসলামিক হিস্ট্রির একজন ছাত্রের বাবা তিনি যোগাযোগ করছিলেন যে তার জন্য কিছু করা যায় কিনা। আমরা তখন 4-5 জন শিক্ষক মিলে সমবেতভাবে সেখানে যাই, এবং ওসি আমাদের সাথে শুরু থেকেই খুব খারাপ ব্যবহার করছিলেন। আমাদের বর্তমান যিনি উপাচার্য প্রশাসন তিনিও আমাদের সাথে ছিলেন। এক পর্যায়ে তার সাথে চরম বাকবিতণ্ডা লেগে যায়, যাক পরে আমরা প্যাসিফাই করতে পেরেছিলাম। যদিও আমরা ছাত্রদেরকে ঠিক ছাড়াই আনতে পারিনি, তবে আমরা ওসিকে এই ব্যাপারে কনভিন্স করেছিলাম যেন এমন কোনো ধারায় মামলা না দেন যেটা জামিন অযোগ্য হবে। পরে আমরা সেটা ফলো আপও করেছিলাম এবং তারা সেখান থেকে বেরিয়ে এসেছিলেন। ততক্ষণ পর্যন্ত ক্ষমতার গতি থেকে নামাতে পারবো না, ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়ব না। চট্টলাবাজি রাজি আছো? তো আমরা আন্দুকিলা মুসে নামাজ পড়ি, আন্দুকিলা মুসে সম্মানিত খতিব, তখন ওনার একটা শব্দ খুব বেশি খুতবার মধ্যে প্রকম্পিত হচ্ছিল যে লানাতুল্লাহি আলা জালিমিন
সবাই আমিন আমিন বলছিল চিৎকার করে। লালদিঘিতে প্রোগ্রাম শুরু হয়। প্রোগ্রাম মোহাম্মদ আলী ভাই গায়েবান জানার আগে বক্তব্য রাখেন। তখনকার ছাত্র শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল শাখাওয়াত হোসেন শিপন ভাই, তিনি সেই 19 তারিখ লালদিঘির মাঠে বক্তব্য দেন যে আন্দোলন এখন আর কোটা বিরোধী আন্দোলন না, এখন আমাদের স্বাধীনতার আন্দোলন, এখন এক দফা সরকার পতনের আন্দোলন। রাতেই শিপন ভাইকে আমরা চট্টগ্রাম শহর থেকে বাইরে পাঠিয়ে দিই। চারদিকে খবর হয়ে যায়, শিপন ভাই খোঁজাখুঁজি শুরু করে। এবং আমরা বলেছিলাম 71 সালে যেভাবে চট্টগ্রামের মাটি থেকে স্বাধীনতা ঘোষণা হয়েছিল, আবারও চট্টগ্রাম থেকে খুনি হাসিনা পতনের আন্দোলন শুরু হবে। সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কারফিউ শিথিলের কোনো সময়ও নির্দিষ্ট করা হয়নি। প্রথমত ইন্টারনেট বন্ধ, প্রথমে বিজিবি মোতায়েন করা হলো সারা দেশে, এরপরে সেনাবাহিনী মোতায়েন করা হলো, সাধারণ ছুটি ঘোষণা করা হলো। মানে সরকারের যত প্রস্তুতি আছে সকল প্রস্তুতি কিন্তু সরকার নিয়েছে। তো কারফিউ মানে তো আসলে খুবই কঠিন একটা অবস্থান। ঢাকার আন্দোলন অনেকটা সীমিত। তো এই 30 তারিখের মধ্যেই সমন্বয়করা গ্রেফতার হলো। এরপরে 8 দফা 9 দফা যে বিষয়গুলো, এগুলো ঢাকায় চলছিল, আমাদের কাছে স্পেসিফিক নিউজগুলো আসতেছিল। ইন্টারনেট যে বন্ধ হয়ে গিয়েছে সে সুযোগটা নিয়েই মূলত তারা আমাদের উপর হামলাটা করেছিল। আমরা শুনতে পেলাম যে 2 জন শিক্ষার্থীকে 0 পয়েন্টের পুলিশ বক্সে আটকে রাখা হয়েছে, তাদেরকে নির্যাতন করা হচ্ছে। খবর পেয়ে আমি সহ আজাহার ভাই আমরা ওখানে উপস্থিত হই, গিয়ে দেখি যে হ্যাঁ পুলিশ বক্সে 2 জন শিক্ষার্থীকে ধরে আনা হয়েছে, তাদেরকে নির্যাতন করা হচ্ছে। পুলিশ যে বুট জুতা আছে না, পুলিশের যে পায়ের বুট, হাত এভাবে মাটিতে বিছাই দিয়ে পুলিশ সেখানে আঘাত করতেছিল তাদেরকে জুতার সোল দিয়ে, শক্ত সোল দিয়ে। বৃষ্টি থেকে বাঁচার জন্য মেইন গেটের নিচে দাঁড়াবো আর কি, ছাউনিতে। এমন সময় আমার পেছন দিক থেকে কাপড় দিয়ে আমাকে পেঁচিয়ে ফেলা হলো, আমার মুখ ঢেকে দেওয়া হলো যাতে করে আমি না চিনি কাউকে। ইচ্ছা মতো মারধর করা হয়েছি। তো এক পর্যায়ে আমি বমি করতে করতে মাটিতে লুটাই পড়ি। পরে প্রক্টরের গাড়িতে করে আমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে যাওয়া হয়। আমাদের হল ম্যাচগুলো থেকে শিক্ষার্থীদেরকে বের করে দেওয়া হয়েছিল। আমি একটা ফ্যামিলি বাসার সাথে থাকার কারণে আমাকে আইডেন্টিফাই করা সম্পন্ন হয়নি। তো সেই জায়গা থেকে চট্টগ্রাম যে আন্দোলন হতো, আন্দরকিল্লা মসজিদ থেকে বিশেষ করে শুক্রবারে গায়েবানা জানাজা, কারফিউর দিনগুলোতে যেই সময়গুলো ছিল, সেই উত্তাল সবগুলো মুহূর্তের সাক্ষী। আমি একদম নেতৃত্বের পর্যায়ে থাকিনি শুরুতে, যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করতাম, এবং সেই সময় আমার মনে হয়েছে যে আমি যদি আন্দোলনের শীর্ষ পর্যায়ে চলে যাই তখন হয়তো সেই জায়গাটাতে আন্দোলন প্রশ্নবিদ্ধ হতে পারে। তো আমি সেই জায়গা থেকে কিছুটা দূরে থেকে বাকিদের সাথে সংযোগ করতাম। কিন্তু যখন সেটা সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় তখন থেকে সম্মুখ সারিতে অংশগ্রহণ করি। নোমান ভাই এবং আমি আমার সিদ্ধান্ত নেই যে আমরা 22শে জুলাই আমরা ছাত্র দল এবং ছাত্র শিবির যৌথভাবে আমরা একটা বিক্ষোভ মিছিল করব এখানে, যেন আন্দোলনটা স্থগিত না হয়ে যায়, আমরা আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করতে পারি। যাদের টেলিগ্রাম আইডিতে ফোন নাম্বার হাইড করা ছিল না, তাদের অফলাইন নাম্বারটা নিয়ে অনেককে ফোন দিলাম, সুমেশ শিকদারকে ফোন দিলাম, এরকম কয়েকজনকে ফোন দিলাম। জুবাইরুল আরিফ মানিক, যেহেতু উনিও ছাত্র অধিকার পরিষদ করতো, সাংগঠনিক কিছু ম্যান পাওয়ার আছে, তাদের সাথে যোগাযোগ করলো। আমি আর হারেস আমরা মোটরসাইকেলে যাই। চট্টগ্রামের প্রবর্তক মোড়ে 144 ধারা ভেঙে মিছিল হয়। খুবই সীমিত সময়, 3-4 মিনিটের মধ্যেই শেষ হয়। টহল চলছে বিজিবির। তো এর মধ্যে আলী ভাই আসলেন, আসার পরে আমি বললাম যে ভাই আপনারা কর্মসূচি শুরু করেন, আমরা সিকিউরিটির দায়িত্ব পালন করব। তো স্লোগান শুরু করার সাথে সাথে যে যেদিক থেকে ছিল দৌড় দিয়ে চলে আসছে। তো আমরা এই 100-200 মিটার দূরে থাকার কারণে আমরা দৌড় দিয়ে ওনাদের কাছে যাব, এই সুযোগটা আমাদের হয়ে ওঠেনি। এর মধ্যেই বিজিবির গাড়ি ঢুকে পড়েছে, এর মধ্যেই ওনারা ছত্রভঙ্গ হয়ে গেছে। সেই সময় অনেক মিডিয়া কিন্তু আওয়ামী লীগের চাটুকারিতাই করতেছিল। আমরা ছিলাম ক্যাম্পাস সাংবাদিক, নগণ্য একজন ব্যক্তি। আমাদের অনেক নিউজ তারা আটকে দিচ্ছিল, পাবলিশ করতেছিল না। তো দিন শেষে আমাদের নিজেদেরই মিডিয়া হয়ে ওঠা লাগছে এক একজন ব্যক্তিগত জায়গা থেকে। জুলাই 18 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত মিনিমাম 6-7টা বাসা আমাকে পরিবর্তন করে করে থাকতে হয়েছে। আন্দোলন থেকে ফিরতেছি যে বিধ্বস্ত অবস্থা, ওটা যাতে বোঝা না যায় তার জন্য আবার কোথাও গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে ঢুকতাম। আমি সর্বশেষ যে বাসাটায় থাকি, ওখানে যারা থাকে সবাই প্রতিবন্ধী, কেউ বাক প্রতিবন্ধী, কেউ দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিকভাবে বিভিন্ন সমস্যা। ওই মানুষগুলোর সাথে 4-5 দিন থাকা, সারাদিন আমার কথা বলার কোনো মানুষ নেই, কিন্তু ওর 2 দিন পরেই যখন আমি দেখতেছি যে ওরা বুঝতেছে, যে আপুটা ছিল রান্নাবান্না করতো, সে এভাবে হাত তুলে তুলে আমাকে সে সাহস দিত।
আমরা 30 তারিখে সিদ্ধান্ত নিয়েছিলাম রাত্রে প্রায় 11:30-12টার দিকে আমরা এটা জানিয়েছি যে আমরা একটা আন্দোলন করতে যাচ্ছি। আগামীকাল সকালে অর্থাৎ 31 জুলাই আমাদের একটা মানববন্ধন, ডেমনস্ট্রেশন, প্রতিবাদ সভা এটি হবে। এবং এত রাত্রে প্রক্টরের সাথে জানানোর পরেও 2:15 আমাদের শিক্ষকদের বাসায় হামলা হয়েছে। বাসার সামনে ককটেল ফুটালো, যেমন আমাদের এক্স ভিসি রাঙামাটি প্রফেসর আতিয়া রহমানের বাসার সামনে, প্রফেসর মোজাম্মেল হকের বাসার সামনে, আমার বাসার সামনে ওরা ককটেল ফুটালো, গালিগালাজ করলো, বাজে কথা বললো। এটা খুবই আনপ্রেসিডেন্টেড যে বিশ্ববিদ্যালয় এলাকাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বাসার সামনে মধ্যরাতে এসে ব্যাপকভাবে বোমা মারা এবং পুরো এলাকায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। শব্দ শুনে সবাই খুবই আতঙ্কিত হয়েছে। এবং এই শিক্ষকদের বাসার হামলার পরেও কিন্তু আমরা সেই প্রতিবাদ সভা করেছি, মৌন মিছিল করেছি, ডেমনস্ট্রেশন করেছি এবং সেখানে শিক্ষকের সংখ্যা 100-র উপরে দাঁড়িয়েছিল। আমি সাদা শার্ট পরছি এবং কালো প্যান্ট পরছি, যেন আমাকে দেখতে আইনজীবী মনে হয়। তো সেই জায়গা থেকে আমি সবার আগে চলে গেলাম। এর ভিতরে আমাদের আন্দোলনকারীদেরকে পুলিশ আটকাই দিচ্ছে আর আদালত চত্বরের দিকে ঢুকতে দিচ্ছে না। ফেস্টিভাল বিরোধী আইনজীবী যারা ছিলেন তাদেরকে নিয়ে আমি মেইন যে গেট আছে সেই গেটে এসে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে আমাদের যারা শিক্ষার্থী আন্দোলনকারী আসছেন তাদেরকে নিয়ে শাপলা বিল্ডিং, সেই বিল্ডিংয়ের সামনে আমরা জড়ো হই। ওই আন্দোলন আসার সময় বিভিন্ন জায়গা থেকে আমাদের বিভিন্ন শিক্ষার্থীদেরকে গ্রেফতার করছে পুলিশ, আমাদের কয়েকজন নারী শিক্ষার্থীদেরকে গ্রেফতার করছে। 15 তারিখ আমি একটু খুব আহত হয়েছিলাম, আমার বাম পাটা ফুলে একদম কলা গাছের মতো হয়ে গেছিলো, সেই কারণে আমি মিছিল আর যাইতে পারতেছিলাম না। পরে আমি অনলাইনে খুব অ্যাক্টিভ ছিলাম। চট্টগ্রামে যিনি সবচেয়ে বেশি আমাদেরকে মারার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল, আমাদের বিভিন্ন ভাইদেরকে 16 শহর সহ মুরাদপুর, বদ্রহাট, নুরুল আজম রনি, তার বিভিন্ন সমালোচনা আমি ফেসবুকে করতাম। সে কারণে আমি তার রোশনালে পতিত হই এবং তার মাধ্যমেই একটা সিন্ডিকেট আমাকে অনেক দিন ধরে খুঁজতে থাকে বিভিন্ন জনের মাধ্যমে। পরিশেষে 31 জুলাই রাতে আমার বাসায় পুলিশ আসে, পুলিশ এসে আমাকে গ্রেপ্তার করে। আমি পুলিশের সামনেও তখন নত হই নাই। তাদের সামনে আমার যতটুকু শক্তি সামর্থ্য আছে আমি সবগুলো দিয়ে তাদের সামনে জোরালো ভূমিকা পালন করি এবং আমি এমন কিছু কথা বলি যেগুলো পরবর্তীতে মানুষকে উৎসাহিত করছে। আমরা যখন 7 তারিখ জেলখানা থেকে বের হই তখনই আমাকে অনেকে বলে যে তুমি জেলখানায় পুলিশ গ্রেপ্তার করার সময় তুমি যে কথাগুলো বলছিলে সেগুলো আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। আল্লাহ তাআলা বলছে রিজিকের কারণে আমরা আপনারা অন্যায় করতেছেন, আমার সাথে না পুরো জাতির সাথে অন্যায় করতেছেন। জিজ্ঞেস করতে আকাশি করতে হয়, আমার কল দিয়ে যাইতাম স্যার। যখন আমরা আন্দরকিল্লার শাহে জামে মসজিদ থেকে বের হলাম, বিক্ষোভটি পুরো শহরকে প্রদক্ষিণ করেছে। এই স্কুটিতে কিছু বোনেরা, কিছু মায়েরা যারা শহরের, তারা পানি নিয়ে এসে দিচ্ছে। এরপরে দোকানের পাশে দাঁড়িয়ে আমাদের সাধারণ দোকানদার আমাকে সরাসরি বলছে যে ভাই আপনাদের যে পরিমাণ পাউরুটি কলা লাগে নেন, কিন্তু হাসিনার পতন করতে হবে। এমনকি যে বাসার ছাদে থেকে বোতলে করে পানি ফেলা হচ্ছে সমাবেশ স্থলে। আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। আমরা নতুন একটা ভোরের জন্য এতটা তৃষ্ণার্ত ছিলাম যেন আধার গায়ে মাখা প্রতিটি সন্ধ্যাকে জ্বালিয়ে পুড়িয়ে লালাভ সুভ্যে সাদিক বানিয়ে দেব।
মাঝ মিছিলে আম্মা ফোন করলে তাকবীরের চিৎকারকে বাজারের শোরগোল বলে গোপন করেছি। নিউ মার্কেট থেকে যখন আন্দোলন শুরু হয়, ছত্রভঙ্গ হয়ে ওয়াসার মোড়ে চলে আসি, সেখানে একটা রণক্ষেত্র তৈরি হয়। ছাত্রলীগ ধরে ফেলে আমি আমার বন্ধুদেরকে, তাদেরকে অনেক বেশি মারধর করে এবং আমি কৌশলে পালিয়ে যাই সেই জায়গা থেকে। তো ওই দিন তারা সবচেয়ে বেশি রক্তপিপাসু ছিল, কারণ তারা জানতো যে তাদের পতন আসন্ন, ইতিমধ্যে তাদেরও কয়েকজন নিহত হয়েছিল। আমি নিউ মার্কেটের সামনে আমার তিনটা বাচ্চাকে নিয়ে গেছিলাম, 3 ছেলেকে, এবং নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমরা বুলেট, রাবার বুলেট, টিয়ার শেল, সরাসরি গুলি এগুলো সিটি কলেজের দিক থেকে আসতে শুরু করে এবং আমরা বিকেল পর্যন্ত আমার 3 ছেলে এবং আমি ডিসকানেক্টেড ছিলাম। এবং উদ্ধার করে যখন আমরা রাতের বেলা ডিওএসএস থেকে 9:30, 10টা বা 10টার দিকে যখন বাসায় ফিরে আধা ঘন্টার মধ্যে আমার কাছে ফোন আসলো যে আপনি ক্যাম্পাসে থাকতে পারবেন। এই রাত্রে 11:30টার সময় আমার মেডিকেলে ফোন করে বললাম যে আমাকে একটা অ্যাম্বুলেন্স দিতে হবে। সেই অ্যাম্বুলেন্স নিয়ে আমি আবার ক্যাম্পাস থেকে শহরে চলে যাই। এবং কীরকম একটা ইমোশনাল মুহূর্ত যে ওই রাত্রে আমার বড় ছেলেকে নিয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছি এবং বাসা থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আমরা জানতাম না যে আবার ফিরব কিনা। আমার আহত হওয়ার দিন হচ্ছে 4 আগস্ট। আমরা রাত থেকে প্ল্যান করি আমরা কীভাবে হচ্ছে আন্দোলনে যাব। 4 আগস্ট 10টা করে বের হয়ে যায়। আমাদের আন্দোলনের স্পট ছিল হচ্ছে লক্ষ্মীপুর ঝুমুর। হুট করে একটা সাউন্ড হয়, কয়েক সেকেন্ডে কিছু একটা জিনিস আমার এখানে আসে ঢুকে। তো আমি চিন্তা করতেছি আসলে কি হচ্ছে, মানে এটা আমার সামনে থেকে সব কিছু নিয়ে পিছন দিকে চলে যাচ্ছে। আমার পাশে একটা অটো ছিল দাঁড়ানো, আমি অটোতে গিয়ে বসে পড়ি। আসলে আমার অবস্থা ছিল খুবই খারাপ। আমার এই পাশটা পুরোপুরি হচ্ছে অবশ্যই যাওয়ার মতো অবস্থা ছিল, যেহেতু এখানে ব্লিডিং হচ্ছে। আমার ব্লুডটা যে বুলেট এটা হচ্ছে সামনে থেকে ঢুকে পিছনে এখানে এসে আটকে যায়, চামড়ার মধ্যে আটকে, এটা আরেকটু হলে বের হয়ে যাবে এমন। তো বের না হওয়াতে হচ্ছে ব্লাডগুলো ভিতরে হচ্ছে জমাটবদ্ধ হয়ে যায় এবং এটা অবশ হয়ে যায়। একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের 6 তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি। 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। Breaking news that we're getting from Bangladesh. We are hearing that the Bangladesh Prime Minister has resigned and left the country. এমনিতে তাচ্ছিল্যের অট্টহাসির নিচে সাউন্ড গ্রেনেড দাফন করার অভ্যাস আমার ছিল। আমার শ্যামলা প্রেমিকা চোখে যে উজ্জ্বল জ্যোতি নিয়ে আমার দিকে তাকাতো, সিংহের চুম্বন লাভের গৌরব পেয়েছে ভেবে, সে তুলনায় রাইফেলের এই ঝলকানি ছিল নিতান্তই মলিন।